Dear students, today I'll be talking on the second part of osteomyelitis. আমরা এর আগের দিন হচ্ছে acute osteomyelitis নিয়ে কথা বলেছিলাম। তো আজকে কথা বলবো হচ্ছে subacute এবং chronic osteomyelitis সম্বন্ধে। তো acute osteomyelitis থেকে আমরা জেনেছিলাম যে কতগুলো মাইক্রো অর্গানিজম যেগুলো হচ্ছে চিলড্রেনকে ইউজুয়ালি এফেক্ট করে এবং বোনসের মেটাফেশিয়াল রিজন ইজ দ্য কমন সাইট। আমরা ওই দিন আলাপ করেছিলাম the metaphyseal region এ vascular কিছু peculiarity আছে, that peculiarity is actually the cause of harboring and the colonization of the bacteria at the metaphyseal site. তো আজকে আর acute osteomyelitis সম্বন্ধে বেশি কথা বলছি না, চলে যাচ্ছি হচ্ছে আমরা chronic osteomyelitis এ। তো প্রথমে হচ্ছে subacute osteomyelitis। তো subacute osteomyelitis টা কি? এটা আসলে acute osteomyelitis না, আবার chronic osteomyelitis না, in between these two। তো এখানে হয় কি যে পেশেন্টের হয়তোবা হোস্ট ডিফেন্স ভালো, অথবা যে মাইক্রো অর্গানিজমটা আমার osteomyelitis করতেছে ওর ভিরুলেন্স কম, অথবা দুইটাই। অর্থাৎ হচ্ছে মাইক্রোবসের ভিরুলেন্সই কম অথবা হোস্টের ইমিউন পাওয়ার ভালো। এই দুই কারণে অর্গানিজমটা ওই পরিমাণে সাইন সিমটম তৈরি করতে পারে না যেটা অ্যাকিউট ওস্টিওমাইলাইটিসে তৈরি করে। অর্থাৎ এখানে ওস্টিওমাইলাইটিসের ক্লিনিক্যাল ফিচারগুলা একটু ভ্যাগ থাকে এবং এর সিভিয়ারিটি একটু কম থাকে। তো এই কারণে যেহেতু ভ্যাগ কমপ্লেইন্টস and severity is less than the acute osteomyelitis, প্যারেন্টস অনেক সময় পেশেন্টটাকে আমাদের কাছে নিয়ে আসতে দেরি করে। ইট মে টেক উইকস টু মান্থস। তো ডেফিনেশনে বলা আছে যে কোনো একটা অস্টিওমাইলাইটিস যেটা 2 সপ্তাহের বেশি সময় ধরে সিমটম আছে, কিন্তু সিমটম গুলা একটু কম টক্সিক এবং হচ্ছে পেশেন্টকে কম টক্সিক করে তুলছে, বাট ইট লাস্ট 2 উইকস, এটাকে আমরা বলবো হচ্ছে সাব একিউট অস্টিওমাইলাইটিস। একটু সহজ করে বলি, তো সাব একিউট অস্টিওমাইলাইটিস হচ্ছে সেইটা যেইটাইতে অস্টিওমাইলাইটিসের সিমটম পেশেন্টের মধ্যে 14 দিনের বেশি সময় ধরে থাকবে, কিন্তু সিভিয়ারিটি অফ সিমটম একিউট অস্টিওমাইলাইটিসের চাইতে কম থাকবে। কোনো কোনো দেশে এই সাব একিউট অস্টিওমাইলাইটিস এবং ক্রনিক অস্টিওমাইলাইটিস, একিউট অস্টিওমাইলাইটিস ইনসিডেন্স প্রায় সেম। তো আগের মতোই ডিস্টাল ফিমার এবং প্রক্সিমাল ডিস্টাল টিবিয়া, এটা হচ্ছে কমন সাইড অফ সাবএকিউট অস্টিওমাইলাইটিস। এখানে হয় কি, এর আগে যেটা বললাম যে মেটাফাইসিসটাতেই হয় সাধারণত, তো কখনো কখনো মেটাফাইসিস থেকে ডায়াফাইসিসে এক্সটেন্ড করতে পারে। তো যেহেতু এটা একটা স্লো অনগোয়িং প্রসেস, তো এখানে হয় কি মেটাফাইসিসে একটা তোমার কেভিটির মতো হয়। কেভিটি মানে হচ্ছে অস্টিওমাইলাইটিস চলতেছে এরকম। তো ওই মেটাফাইসিসের যেই কেভিটিটাতে অস্টিওমাইলাইটিস হচ্ছে, তো তার চারদিকে একটা ওয়েল ডিফাইন্ড মার্জিন থাকে। এই মার্জিনটা ক্যান্সেলাস বোনসের, এবং এর চারপাশে হচ্ছে একটা গ্রেনুলেশন টিস্যুর তোমার লেয়ার থাকে। ওই গ্রেনুলেশন টিস্যুতে তোমরা সবাই জানো সেখানে একিউট এবং ক্রনিক ইনফ্লামেটরি সেল থাকে, আর কখনো কখনো এর চারপাশের বোনস, ট্রাবিকুলার বোনস যেটা, সেটা ঠিক হয়। অর্থাৎ এখানে সাবএকিউট অস্টিওমাইলাইটিসে ফোকাস অফ ইনফেকশনটা ইউজুয়ালি কনফাইন্ড বাই এ স্ক্লেরোসড মার্জিন অফ বোন। এই কারণে এটার ওয়াইড স্প্রেডটা হয় না। এই পিকচারটা একটু খেয়াল করো তোমরা, এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া। হ্যাঁ, এই যে যে জিনিসটা আমার কার্সারটা যে দিক দিয়ে ঘুরতেছে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কেভিটি, দিস ইজ দ্য সাইট অফ অস্টিওমাইলাইটিস। এই যে কালো কালো যেটা দেখতেছো লাইটিক লিশন, দিস ইজ দ্য কেভিটি। তো এই সাবএকিউট অস্টিওমাইলাইটিসের আরেকটা নাম হচ্ছে ব্রডি সেপসিস। ব্রডি একজন অর্থোপেডিশিয়ান, হি ওয়াজ অ্যান অর্থোপেডিক সায়েন্টিস্ট। এই ব্যক্তি উনি প্রথম এই ঘটনাটা ডেসক্রাইব করেছিলেন। তো তার নাম অনুযায়ী এটাকে ব্রডি সেপসিস বলে। তো এই ব্রডি সেপসিসটায় হয় কি, এই যে যে জিনিসটা, এটা হচ্ছে অ্যাবসেস, লাইটিক লিশন কালোটা। এই টিবিয়াতে দেখো, দিস ইজ দ্য লাইটিক লিশন। But peculiarity হচ্ছে this lytic lesion is surrounded by these sclerosed margin। এই যে সাদাটা, কালোটা লাইটিক, সাদাটা স্ক্লেরোটিক। এই স্ক্লেরোটিক মার্জিনটা কি করে,
এই যে তোমার অ্যাবসেসটা আছে, এই অ্যাবসেসটাকে কনফাইন্ড করে রাখে টু এ স্পেসিফিক স্পেস. Because of these reason, the severity as well as the destruction of the osteomyelitis process in the metaphyseal bone is usually less here. ক্লিনিক্যালি তোমার কাছে সাব একিউট অস্টিওমাইলিটিস কি নিয়ে আসবে? ওই একিউটের মতোই পেশেন্টটা ইউজুয়ালি চাইল্ড অর অ্যাডোলেসেন্ট থাকে, পেইন থাকে, এবং পেইনটা একটু লেস সিভিয়ার থাকে। সাধারণত কোনো একটা জয়েন্টের আশেপাশে হাড্ডির মেটাফাইসিয়াল রিজিয়নে সেটা হয়। পেশেন্টের লিম্পিং থাকতে পারে, যেহেতু পেইন থাকবে জয়েন্টের আশপাশের কোনো একটা, তো লোয়ার লিম্বে যদি টিবিয়া অথবা ফিমার ইনভলভ হয় পেশেন্ট খুরাইতে পারে, অর্থাৎ লিম্পিং থাকতে পারে। এখানে কখনো কখনো একটু হালকা সোয়েলিং থাকতে পারে, খুব কম পরিমাণে মাসেল ওয়েস্টেড থাকতে পারে, লোকালি টেন্ডার থাকতে পারে। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এখানে দ্য সাইট যেখানে অস্টিওমাইলাইটিসটা হয়েছে সেখানকার টেম্পারেচারটা ইউজুয়ালি নর্মাল থাকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন acute osteomyelitis temperature is usually raised, but in case of subacute the temperature is not raised, usually remain normal. So how will you investigate a case of subacute osteomyelitis? প্রথমে তুমি ব্লাড কালচার, ব্লাডের ইনভেস্টিগেশন গুলো করবা। তো সেখানে দেখা যায় কি যে ডব্লিউবিসি কাউন্ট, ব্লাডের কালচার, এগুলায় খুব একটা অ্যাবনর্মালিটি পাওয়া যায় না। একুটে আমরা যেরকম করেছিলাম সিআরপি অনেক বেড়ে যাবে, ইএসআর বেড়ে যাবে, নিউট্রোফিল অনেক বেড়ে যাবে, কিন্তু এই সাব একিউটে খুব তেমন এগুলা বাড়ে না, মোটামুটি নর্মালি থাকে। কখনো কখনো ইএসআরটা একটু বাড়ে। এটার কারণ কি, যে মাইক্রো অর্গানিজমটার ভিরুলেন্সি কম, এই কারণে এই চেঞ্জগুলো খুব একটা আসে না। তো আমরা কি করতে পারি? কালচার করতে পারি। কালচার কখন করব? কালচারটা করার হচ্ছে, যদি আমি আমার সেই ব্রডিস অ্যাবসেসটা অথবা সাব একিউট অস্টিওমাইলাইটিসের যে সাইটটা, ওইখান থেকে আমি যদি কোনো ফ্লুইড কালেকশন করতে পারি, এই ফ্লুইডটাকে কালচার সেন্সিটিভিটি করব। তো ওইখানেও একটা ঝামেলা আছে যে অনলি 50% কেসে তোমার মানে পজিটিভ হয়, 50% কেসে এই কালচার সেন্সিটিভিটি রিপোর্টটা পজিটিভ হয় না। আর দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেও এইখানে পজিটিভ এজেন্টটা আমরা পাই হচ্ছে স্ট্যাফ অরিয়াস। এটা একটা পিকচার যেখানে এই যে ফিমারের প্রক্সিমাল মেটাফাইসিস, এটা হচ্ছে তোমার এই সাবএকিউট অস্টিওমাইলাইটিস হয়েছে, এইটা সাবএকিউট অস্টিওমাইলাইটিস হয়েছে। দিস অ্যাবসেস ইজ সারাউন্ডেড বাই দ্য স্ক্লেরোটিক বোন। তো কখনো কখনো খুব রেয়ার কেসে যদি দেখা যায় পেশেন্টের ইমিউনো ডেফিসিয়েন্সি লেটার ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে এই ধরনের রেয়ারিফেকশন অর্থাৎ মেটাফাইসিস থেকে ডায়াফাইসিসের দিকে এক্সটেনশন হতে পারে। এবং এই যে যে সাদা জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে পেরিওস্টিয়াল রিয়াকশন। তো কখনো কখনো এরকম হইতে পারে, বাট মানে এটা লেস কেসে হয়। বায়োপসি করে আমরা কনফার্ম করতে পারি যদি আমাদের মানে ডায়াগনোসিস করতে গিয়ে ডাউট থাকে। একটা কথা বলি, আমাদের যে বনি টিউবারকুলোসিস হয়, তো অনেক ক্ষেত্রে এই টিউবারকুলোসিস ইন মেটাফাইসিস ইন ডায়াফাইসিস এক্সট্রা ফাইন্ডিংসটা এরকম থাকে। তো আমরা সেই ক্ষেত্রে তো হচ্ছে তোমার একটু কনফিউশনে পড়ে যাই whether this is tuberculosis or not. Clinically you can differentiate tuberculosis এ পেশেন্টের অনেক বেশি ওয়েট লস থাকবে আর অন্যান্য ফাইন্ডিংস গুলো থাকবে। তো ওই ক্ষেত্রে কনফার্ম কিভাবে করবা? সেই ক্ষেত্রে কনফার্মেশনের ইনভেস্টিগেশন হচ্ছে বায়োপসি করতে পারি। আর যদি বোন স্ক্যান করো, এটা ইনক্রিজড অ্যাক্টিভিটি পাওয়া যাবে। এখন সাব একিউটের ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট শুরু করব তখনই যখন আই এম বিয়ন্ড দ্য ডাউট অফ মাই ডায়াগনোসিস। দ্য ডায়াগনোসিস ইজ কনফার্ম দ্যাট দিস ইজ এ কেস অফ সাব একিউট অস্টিওমাইলাইটিস। তখন আমরা ট্রিটমেন্ট করব ইমমোবিলাইজেশন এবং অ্যান্টিবায়োটিক দেব। ইমমোবিলাইজেশন কিভাবে দিব সেটা আমরা আগের লেকচারে কথা বলেছি, যে আমরা ব্যাক স্ল্যাব দিতে পারি, আমরা ট্রাকশন দিতে পারি। তো এর সাথে অ্যান্টিবায়োটিক আমরা দিব। অ্যান্টিবায়োটিকটা এক্ষেত্রে ফ্লুক্লক্সাসিলিন, ফুসিডিক অ্যাসিড, এগুলো বেটার অ্যান্টিবায়োটিক। আমরা আইভি রুটে দিব 4-5 দিন, এবং তারপরে আরো 6 সপ্তাহ দিব ওরাল রুটে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাবএকিউট অস্টিওমাইলাইটিসে কি অপারেশন লাগে? আনসার হচ্ছে কখনো কখনো লাগে। কখন? আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম, অর্থাৎ পেশেন্টকে ইমোবিলাইজ করলাম, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিলাম, কিন্তু তারপরেও পেশেন্ট রেডিওলজিক্যালি তার যে সাইজ অফ দ্য লিশন ছিল সেটা ইমপ্রুভ করতেছে না, অর্থাৎ লিশনটা কমে আসতেছে না। তো তখন আমাকে হচ্ছে অপারেশন করতে হবে। কি অপারেশন করব? অপারেশনটা হচ্ছে কিউরেটেজ, অর্থাৎ আমরা বোনসের ওই সাইডটাকে এক্সপোজ করব, দেন কিউরেট দ্য ম্যাটেরিয়াল,
এবং একটা কথা ভালো করে মনে রাখবা, আমি এই যে অপারেশনটা করলাম, কিউরেটাইজ করলাম, এটাকে বায়োপসি করব। And after curettage, we have to prescribe another schedule of an antibiotic of the same duration. তখন আমার আরেক ডোজ, ওই যে 4 থেকে 6 সপ্তাহ আমার আবার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো আমার সাবএকিউট অস্টিওমাইলাইটিস তো এখানেই শেষ। তো সাবএকিউট অস্টিওমাইলাইটিস আমরা কি শিখলাম, যে এটা হচ্ছে লেস সিমটম ওয়ালা একটা অস্টিওমাইলাইটিস, যেটাতে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের মতো ফাইন্ডিংস পাওয়া যাবে, কিন্তু ফাইন্ডিংস গুলার সিভিয়ারিটি কম হবে, এবং যেই জায়গাটায় অস্টিওমাইলাইটিস হচ্ছে সেখানকার লোকাল টেম্পারেচার রেইজ করবে না। ডায়াগনোসিস কিভাবে করলাম, ব্লাড দেখলাম, তো সেখানে একটু এসআর বাড়ে, আদারওয়াইজ নর্মাল থাকে, আমরা এক্স-রে দিয়ে ডায়াগনোসিসটা করলাম। কখনো ডায়াগনোসিস যদি আমাদের কনফিউশন থাকে, ইন দ্যাট কেস উই ক্যান ডু বায়োপসি অর রেডিও আইসোটোপ স্ক্যান। তারপরে ডায়াগনোসিস আমি করে ফেললাম যে এটা সাবএকিউট অস্টিওমাইলাইটিস, সেটাকে চিকিৎসা দিব। কি করব, ইমমোবিলাইজ করব, অ্যান্টিবায়োটিক দেব, 4 থেকে 5 দিন আইভি এবং পরের 6 সপ্তাহ হচ্ছে ওরাল। এই ট্রিটমেন্টে রেসপন্স করলো না, তাহলে কি করব, আমরা কিউরেটেজ করব। কিউরেটেজ করে আবার 4 থেকে 6 সপ্তাহের আবার আরেকটা আমরা অ্যান্টিবায়োটিক ডোজে চলে যাব। তো এখন আজকের মেইন পড়া, ক্রনিক অস্টিওমাইলাইটিস। এই ক্রনিক অস্টিওমাইলাইটিসটা কখন হয়? তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কি, যে আমরা যদি অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসের একটা পেশেন্টকে ভালো মতো চিকিৎসা না দিতে পারি, অর্থাৎ অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটাকে ইরেডিকেট করতে না পারি, তাইলে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসের কনসিকুয়েন্স হিসেবে ক্রনিক অস্টিওমাইলাইটিস পেশেন্ট ডেভেলপ করতে পারে। তো ক্রনিক অস্টিওমাইলাইটিস যখন আমরা পড়বো, তখন এখানে দুইটা শব্দের সাথে আমাদের খুব বেশি পরিচিত হওয়া লাগবে। একটা হচ্ছে সিকোয়েস্ট্রাম, একটা হচ্ছে ইনভলুক্রাম। এটা কিন্তু তোমাদের অস্পিতে থাকে, হ্যাঁ, স্পেসিমেন থাকে সিকোয়েস্ট্রামের। তো এখন সিকোয়েস্ট্রামটা কি? সিকোয়েস্ট্রামটা হচ্ছে আমার এই ক্রনিক অস্টিওমাইলাইটিস যখন প্যাথোজেনেসিসটা চলবে, একটা পর্যায়ে দ্য এফেক্টেড পার্ট অফ দ্য বোন উইল বি ডেড। অর্থাৎ ক্রনিক অস্টিওমাইলাইটিসে আমার একটা হাড়ের অংশ মারা যাবে। এই যে মারা গেল, ডেড বোন, এরই নাম হচ্ছে সিকোয়েস্ট্রাম। তো বডি, এটা যেহেতু একটা ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস, তো বডি তখন করে কি, তার রেসপন্সে এই ডেড বোনসের আশেপাশে সারাউন্ডিংসে সে একটা রিয়েক্টিভ নিউ বোন ফরমেশন করে, এটাকে বলা হচ্ছে ইনভলুক্রাম। Chronic osteomyelitis can be considered in that situation when the patient has developed both sequestrum and involucrum. Sequestrum, involucrum দুইটা যখন established হবে, in that case you can consider that patient as a case of chronic osteomyelitis. Causative organism more or less like that of acute osteomyelitis, which is Staph aureus, আমরা পড়ছিলাম যে 70% কেসে। তো ক্রনিক অস্টিওমাইলাইটিসেও মেইন কারণ হচ্ছে স্ট্যাফ অরিয়াস। এছাড়া ইকলাই, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, প্রোটিয়াস এবং সিডোমোনাস দিয়ে হতে পারে। একটা জিনিস ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবা, যে আমরা যখন অর্থোপেডিক্স অপারেশন করি, তোমরা জানো যে আমরা হাড্ডি ফিক্স করি। কিভাবে ফিক্স করি? প্লেট ইউজ করি, নেইল ইউজ করি, বিভিন্ন ইমপ্লান্ট, ফরেন ইমপ্লান্ট আমরা ইউজ করে আসি। তো এই ফরেন ইমপ্লান্ট ইউজ করে অ্যাজ এ অর্থোপেডিক্স সার্জন তুমি যদি কোনো একটা অপারেশন করো, এবং ওই অপারেশনকালীন তোমার ইমপ্লান্টটা যদি কন্টামিনেটেড হয় বাই স্ট্যাফাইলোকক্কাস ইপিডার্মিডিস, তোমরা সবাই জানো স্ট্যাফাইলোকক্কাস ইপিডার্মিডিস এটা তো হচ্ছে নর্মাল ফ্লোরা, স্কিনে থাকে, ইউজুয়ালি দিস ইজ নট প্যাথোজেনিক। তো যখন এই স্ট্যাফ ইপিডার্মিডিসটা আমার যে ফরেন ইমপ্লান্ট আই এম গোয়িং টু বি ইউজ টু ফিক্স মাই বোন, আমি হাড্ডিকে ফিক্স করতে যাওয়ার জন্য যে ফরেন ইমপ্লান্টটা, প্লেটটা, যে নেইলটা ব্যবহার করতে যাচ্ছি, ইফ ইট ইজ কন্টামিনেটেড বাই স্ট্যাফ এপিডার্মিডিস, তখন এই ক্ষেত্রে এটা ক্রনিক অস্টিওমাইলাইটিস করতে পারে। এটা কিন্তু আমরা কোশ্চেন করি যে কখন স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস ক্রনিক অস্টিওমাইলাইটিস করবে। তো আনসার আই থিংক ইজ ক্লিয়ার টু অল। এখন কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো তোমার প্রিডিসপোজ করে এই ক্রনিক অস্টিওমাইলাইটিসে, সেটা কি? এক হচ্ছে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস। যদি এই অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটা আনট্রিটেড থাকে অথবা ইনএডিকুয়েটলি ট্রিটেড থাকে। তো ইনএডিকুয়েটলি ট্রিটেড কথাটার মানে কি?
আনট্রিটেড তো মানে হচ্ছে চিকিৎসা করলাম না। আর ইনএডিকুয়েটলি ট্রিটেড কথাটার মানে হচ্ছে তোমার যে আমি খুব দেরিতে চিকিৎসা শুরু করলাম। আমরা অ্যাকিউট ওস্টিওমাইলাইটিসে পড়েছিলাম না যে যত আর্লি আমরা ট্রিটমেন্ট শুরু করব তত ভালো আমাদের রেসপন্স হবে। ইফ উই ক্যান স্টার্ট আওয়ার অ্যান্টিবায়োটিক উইদিন 48 আওয়ার্স দ্য রেজাল্ট উইল বি বেটার। তো তুমি 7 দিন পরে ট্রিটমেন্ট শুরু করলা, তো এটা একটা ইনএডিকুয়েট ট্রিটমেন্ট হইলো। অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা আইভি রুটে ফলোড বাই ওরাল রুট, তুমি আইভি দিলা না, ওরাল দিলা। অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা একটা, তুমি দিলা আরেকটা। তো এই সমস্ত ক্ষেত্রে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটা ইরেডিকেটেড হবে না, বরং সেটা কনভার্ট হবে ক্রনিক অস্টিওমাইলাইটিসে। আর ফ্যাক্টর কি কি? যদি পেশেন্ট ইমিউনো ডেফিসিট থাকে, যেরকম খুব বয়স্ক মানুষ, মেলনারিস্ট পেশেন্ট, আবার যদি ড্রাগ এডিক্ট হয়, ডায়াবেটিস ওলা পেশেন্ট হয়, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, স্কিন ইনফেকশন থাকে, এইগুলা তোমার হচ্ছে মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে টু ডেভেলপ ক্রনিক অস্টিওমাইলাইটিস। একটা জিনিস লাল কালি দিয়ে লিখে রাখছি, যে লোকাল ট্রমা যদি হয়, কিভাবে হইতে পারে? যে একটা ওপেন ফ্র্যাকচার হয়ে গেল। আমি মনে করতেছি তোমরা ওপেন ফ্র্যাকচার কি এটা জানো, যে ওপেন ফ্র্যাকচার সেইটা যেটা হচ্ছে ফ্র্যাকচার সাইটের হেমাটোমাটা বাইরের এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেটেড, তো ওইখানে কন্টামিনেশনের একটা চান্স থাকে। অথবা আমি যে কথা আগে বললাম যে আমি একটা অর্থোপেডিক অপারেশন করলাম অনেক সময় নিয়ে, প্রলংড বোন অপারেশন, যেখানে আমি ইমপ্লান্ট ইউজ করছি, তো এই দুইটাকে বলা হয় কমনেস্ট রিস্ক ফ্যাক্টর টু ডেভেলপ ক্রনিক অস্টিওমাইলাইটিস। এখন এখানে হয় কি, একটু অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের কথা মনে করো তোমরা সবাই, যে সেখানে হেমাটোজেনাস রুটে ব্যাকটেরিয়া আমার মেটাফেশিয়াল রিজনে আসলো, সেখানকার আর্টারিটা কেমন, হেয়ার পিনের মতো। এই যে যে লুপ হইলো, লুপে হচ্ছে ভাস্কুলার স্ট্যাসিস হইলো, মানে ভেসেলসে ব্লাডের ফ্লোটা কমে গেল এবং একটু টার্বুলেন্ট হলো। এতে হয় কি, ভাস্কুলার স্ট্যাসিসের কারণে ব্যাকটেরিয়া কলোনাইজ করে এবং ওইখানকার যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম সেটার গ্যাপ জাংশন একটু বড় হয়, সেখান থেকে অর্গানিজমটা আমার মেটাফেশিয়াল রিজনে চলে যায়। আমরা এইটুক পড়েছিলাম অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে। তো এখানে ক্রনিক অস্টিওমাইলাইটিসে হয় কি, যে মেটাফাইসিস যে আছে না, তো মেটাফেশিয়াল কর্টেক্সটা থিন থাকে। তুমি খেয়াল করো যে কর্টেক্সটা ডায়াফাইসিস মানে শ্যাফট, আর মেটাফাইসিস মানে হচ্ছে এন্ড। মেটাফাইসিস মানে দুই এন্ডের কর্টেক্সটা পাতলা থাকে, এবং এখানে পেরিওস্টিয়ামটা মেটাফাইসিসের কর্টেক্সের সাথে লুজলি বাউন্ড থাকে। তো ওই জায়গায় হয় কি, আমি এরকম একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের পেশেন্ট আসলো যেটা অলরেডি ইনফেক্টেড এবং আমি চিকিৎসা দিলাম না, তো তখন হবে কি, আমার ইনফেক্টেড ম্যাটেরিয়াল যেটা পাস যেটা, সেটা সাবপেরিওস্টিয়াল অ্যাবসেসে চলে আসবে। মেটাফেশিয়াল কর্টেক্সটা ব্রেকডাউন হবে, সেই মেটাফেশিয়াল কর্টেক্সটা ব্রেকডাউন হয়ে আমার ইনফেক্টেড পাস বা ইনফেক্টেড ম্যাটেরিয়াল সেটা হচ্ছে পেরিওস্টিয়ামের নিচে চলে আসলো, সাবপেরিওস্টিয়াল স্পেসে। তো এখানে হয় কি, যেহেতু এই অস্টিওমাইলাইটিসটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে বাচ্চাদের অসুখ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমার যে পেরিওস্টিয়ামটা থাকে এটা লুজলি অ্যাটাচড থাকে টু দ্য মেটাফেসিস, তো সেখানে প্রেসার বাড়ে ডিউ টু সাবপেরিওস্টিয়াল কালেকশন অর সাবপেরিওস্টিয়াল অ্যাবসেস। পেরিওস্টিয়ামটা কলার খোসার মতো স্ট্রিপিং হয়ে যায় ফ্রম মেটাফেসিস এন্ড দেন ডায়াফাইসিস। তখন যে পাঁচটা মেটাফেশিয়াল রিজিয়নে পেরিওস্টিয়ামের নিচে আসলো, সেটা ট্রাভেল করে থ্রু দ্য স্পেস বিটুইন দ্য ডায়াফাইসিস এন্ড দ্য পেরিওস্টিয়াম, অর্থাৎ পেরিওস্টিয়ামটা ডায়াফাইসিস থেকে ও উঠে গেছে, তো সেখান দিয়ে সে ট্রাভেল করে। এই যে ট্রাভেলিংটা হইল, খেয়াল করো ভালো করে, তো সেখানে পেরিওস্টিয়াম থেকে এই বোনসটা, হাড্ডিটা, ও যে নিউট্রিশন পাইতো, সার্কুলেশন পাইতো, ওই সার্কুলেশনটা হ্যাম্পার হবে কেন? পেরিওস্টিয়াম এবং হাড়ের মাঝখানে ওই জায়গাটায় তোমার কি হচ্ছে, যে ওই পাসটা ট্রাভেল করে গেছে এবং পেরিওস্টিয়াম ইজ ডিটাচড ফ্রম দ্য বোন, সার্কুলেশন নষ্ট। তো সার্কুলেশন নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই স্পেসিফিক পার্ট অফ দ্য বোন ইজ ইজ মানে সেটা হচ্ছে কি, তোমার নিউট্রিশন পাচ্ছে না, ব্লাড সাপ্লাইটা পাচ্ছে না। এই ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে আমাদের সিকোস্টামটা হয়ে যাচ্ছে। আমি আবার একটু রিপিট করি, যে সাবপেরিওস্টিয়াল রিজিয়নে আমার পাস কালেক্ট হইল, এই পাসটা নিচের দিকে নামতে থাকবে,
নিচের দিকে কোথায় নামবে? ডায়াফাইসিস মানে শ্যাফট এবং পেরিওস্টিয়ামের মাঝামাঝি জায়গা দিয়ে পেরিওস্টিয়ামটাকে সে ঠেলে উঠায় ফেলবে। তো এই পেরিওস্টিয়ামটাকে উঠায় ফেলার কারণে আমার হাড়ের যে শ্যাফট সে তোমার ব্লাড সাপ্লাইটা পাবে না, আর ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে বোনসের ওই অংশটা মরে যাবে। এইটার নামই হচ্ছে সিকুয়েস্ট্রাম। এই সিকুয়েস্ট্রামের চারপাশে কিছু গ্রেনুলেশন টিস্যু আসবে। তো এখন এই সিকুয়েস্ট্রামটা করে কি, ওর নিজস্ব তো কোনো ব্লাড সাপ্লাই নাই। তো ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে আমি যদি তোমার অ্যান্টিবায়োটিক দেই, আইভি রুটে দেই, ওরাল রুটে দেই, সেই অ্যান্টিবায়োটিক তোমার সিকুয়েস্ট্রাম পর্যন্ত পৌঁছবে না। আবার আরেকটা জিনিস, আমার বডির কোনো অ্যান্টিবডি এইটাও সিকুয়েস্ট্রাম পর্যন্ত পৌঁছবে না, কারণ সিকুয়েস্ট্রামটা এটা একটা আইসোলেটেড দ্বীপের মতো, যেখানে যাওয়ার কোনো জাহাজ নাই, নৌকা নাই, মানে সার্কুলেশন নাই। সার্কুলেশন না থাকার কারণে সেই মাইক্রো অর্গানিজমকে কিল করার আমার যে উইপন, হাতিয়ার, অ্যান্টিবায়োটিক অথবা বডির কোনো অ্যান্টিবডি, এটা কিন্তু সিকুয়েস্ট্রাম পর্যন্ত যাচ্ছে না। আবার দেখো, ব্যাকটেরিয়ার এই সিকুয়েস্ট্রামের প্রতি একটা ফ্যাসিনেশন আছে, সে সেই সিকুয়েস্ট্রামের গায়ে লেগে থাকে। তো এতে কি হয় যে আমার এই অস্টিওমাইলাইটিস যে রোগটা, ইনফেকশনটা, একটা হিলিংটা তোমার রিটার্ড হয়। এবং বডি তখন কি করে, ওই সিকুয়েস্ট্রামের রেসপন্সে একটা ইনভলুক্রাম তৈরি করে। সেই ইনভলুক্রামটা হচ্ছে সিকুয়েস্ট্রামের চারপাশে থাকে। দেখা যায় গ্রোয়িং চাইল্ডে হয় কি, তোমার এক্সটেন্সিভ টাইপ অফ ইনভলুক্রাম ফরমেশন হয়, এবং কখনো কখনো ইনফেকশন রিঅ্যাক্টিভেটেড করে। ইনফেকশন রিঅ্যাক্টিভেটেড করলে সেই ইনভলুক্রাম হয়ে ইনভলুক্রামটাকে ফুটা করে আমার যেই পাসটা, সেটা হচ্ছে স্কিন দিয়ে বাইরে বেরিয়ে আসে অ্যাজ এ ড্রেইনিং সাইনাস। ছবিটা দেখো। এই ছবিটাতে এই সাইডটাকে আমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস হিসেবে দেখানোর চেষ্টা করেছি। এইখান থেকে অর্গানিজম এসে এখানে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস তৈরি করছে, এই পেরিওস্টাম এলিভেট করছে। তো এই অবস্থায় আমি ট্রিটমেন্ট দিলাম না, অথবা ইনএডিকুয়েট ট্রিটমেন্ট পাইলো পেশেন্টটা, তার কি হবে? ক্রনিক অস্টিওমাইলাইটিস। এই যে জায়গাটা, এই যে হোয়ার ইজ মাই কার্সার ইজ, এটা হচ্ছে ডিভয়েড অফ সার্কুলেশন হয়, এবং সে একটা ডেড বোন তৈরি করে সিকুয়েস্ট্রাম। দেখো, এর কোনো সার্কুলেশন নাই। তখন বডি এইটার রেসপন্সে এটাকে সিল করার জন্য এই চারদিকে এই যে র্যাগড একটা জিনিস দেখতেছো, এটার নাম হচ্ছে ইনভলুক্রাম তৈরি করে। তো এখানে কিন্তু সিকুয়েস্ট্রাম হারবার করতেছে অর্গানিজম, এবং আমার হিলিংও হইতে দিতেছে না, কারণ এইখানে কোনো অ্যান্টিবায়োটিক পৌঁছতেছে না। তখন ইন ফিউচার ইনভলুক্রাম হয়ে গেলে মাঝে মধ্যে এই ইনফেকশনটা রিঅ্যাক্টিভেটেড হয়, এই দিক দিয়ে ফুটা হয়ে এই দিক দিয়ে স্কিন টিন দিয়ে সাইনাস, ডিসচার্জিং সাইনাস হিসেবে বাইরের দিকে বেরিয়ে আসে। একটু কঠিন জিনিস, আমি ট্রাই করলাম সহজভাবে বোঝানোর জন্য। এখন এই একটা বাচ্চা, এই বাচ্চাটা 7-8 বছর বয়সী, এর হচ্ছে কি প্রথমে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস ছিল, হেমাটোজেনাস। তো ওইটা ট্রিটমেন্ট ভালো হয় নাই। পরবর্তীতে 2-3 বছর পরে সে ক্রনিক অস্টিওমাইলাইটিস হিসেবে আসছে। এই এক্সরেটা হচ্ছে এই বাচ্চারই টিবিয়া ফিবুলার। এই যে দেখো টিবিয়া, এই যে দেখো কালো, হয়তো এটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস এর সাইড ছিল, কিন্তু এই কালোর মাঝখানে সাদা, কার্সারটা খেয়াল করো, যে কালোর মাঝখানে সাদা, এই যে দিস ইজ, এইটাই হচ্ছে সিকুয়েস্ট্রাম। বুঝতে পারছো? আর এই কালোটা হচ্ছে ইনফেক্টেড ম্যাটেরিয়াল, কিছু গ্রেনুলেশন টিস্যু, আর এর চারদিকে এই যে সাদাটা, এটা হচ্ছে নিউবোন, দিস ইজ ইনভলুক্রাম। এটা একটা বয়স্ক মানুষের, ওর টিবিয়া ভেঙে গিয়েছিল। এই পেশেন্টের টিবিয়াকে ফিক্স করা হয়েছিল বাই ইউজিং নেইল, ইন্টারলকিং ইন্ট্রামেডুলারি নেইল। তো দেখো, এই নেইলটা হয়তো বা ডিউরিং অপারেশন কন্টামিনেটেড হয়েছে, হইতে পারে স্ট্যাফ ইপিডার্মিডিস দিয়ে। তো এটা কিন্তু পরবর্তীতে ক্রনিক অস্টিওমাইলাইটিস ডেভেলপ করছে। এবং দেখো, ক্রনিক অস্টিওমাইলাইটিস ডেভেলপ করছে, পেশেন্ট এটা নিয়ে হাঁটছে, এবং নেইলটা ভেঙে গেছে, হাড্ডিটাও আবার ভেঙে গেছে, মানে নন ইউনিয়ন হয়েছে। এটা একটা স্লাইড আমি একটু বড় করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যে এইটা হচ্ছে একটা হাড্ডি, এই হাড্ডিতে ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়েছে। এই যে সাদা, কালোর মাঝখানে সাদা, দেখো অনেক সাদা, মাঝখানে কালো, মাঝখানে পিচ্ছি সাদা, অল্প সাদা, এই অল্প সাদাটা হচ্ছে সিকুয়েস্ট্রাম, আর এই বড় সাদা, বেশি সাদা, এটা হচ্ছে ইনভলুক্রাম। তো এক্সরেতে তুমি যখন এই সিকুয়েস্ট্রাম এবং ইনভলুক্রাম চিনে ফেলবা, I think you will be confident enough to diagnose that case as chronic osteomyelitis.
So how a patient of chronic osteomyelitis may present to you? এর পেইন থাকবে, জ্বর থাকবে, লোকাল রেডনেস থাকবে যেখানে অস্টিওমাইলিটিস হলো। একটা জিনিস ব্র্যাকেটে লেখা আছে দেখো, রিকারেন্ট। কেন রিকারেন্ট? অর্থাৎ এটা বারবার হবে, কয়দিন ভালো থাকবে, কয়দিন পরে হবে। হ্যাঁ, ডিসচার্জিং সাইনাস কখন হবে? আমরা একটু আগেই পরে আসলাম, ডিসচার্জিং সাইনাস নিয়ে আসতে পারে। এখন আমার সাইনাসের আশপাশের যে টিস্যুটা, এটা ঠিক হয়ে যায়, পাকারিং হয়ে যায়, বুঝতে পারছো? ঠিক এবং পাকারিং হয়ে তোমার এটা ইনওয়ার্ডস ফোল্ডিং তৈরি করে। আবার আমার কখনো কখনো এই সাইনাস দিয়ে সেরোপুরুলেন্ট ডিসচার্জ বের হয়। এই সেরোপুরুলেন্ট ডিসচার্জ মে কজ এক্সকোরিয়েশন অফ দ্য সারাউন্ডিং স্কিন, অর্থাৎ যেখানে আমার যেই জায়গাটা দিয়ে পাস বের হয়ে আসতেছে, সাইনাস দিয়ে ডিসচার্জ বের হয়ে আসতেছে, তো ওই আশপাশের স্কিনটাকে এই সেরোপুরুলেন্ট ডিসচার্জ এক্সকোরিয়েশন করে ফেলে। এবং কখনো কখনো ক্রনিক অস্টিওমাইলিটিস পেশেন্ট, একটু আগে যে ছবিটা দেখলাম যে পোস্ট অপারেটিভ ক্রনিক অস্টিওমাইলিটিস এর পেশেন্ট, এটা হাড্ডিটা ডিফর্মিটি হয়ে যায়, ডিফর্মড হয়ে যায় এবং আনইউনাইটেড থাকে। ইনভেস্টিগেশন হচ্ছে, আমি প্রথমে ব্লাডের ইনভেস্টিগেশন গুলা করব, সিআরপি করব, টিসিটি সিএসআর করব। হ্যাঁ, তো সেখানে দেখা যাবে কি যে এই ক্রনিকটা যখন একিউট ফ্লেয়ার হবে, ক্রনিক ক্রনিক হিসেবে আছে, তো মাঝে মধ্যে এটা একিউট হয়ে যাবে, ডিসচার্জ বেড়ে যাবে, তখন এই ইএসআর বাড়ে, ডব্লিউবিসি কাউন্ট বাড়ে, এবং সিআরপি লেভেলটা বেড়ে যায়। তো আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি না? আমরা কালচার সেন্সিটিভিটি করতে পারি। কালচার সেন্সিটিভিটি ইজ অ্যাকচুয়ালি ডান টু অ্যাসেস দ্য সেন্সিটিভিটি অফ দ্য অ্যান্টিবায়োটিক। এই যে মাইক্রো অর্গানিজম দিয়ে তোমার ক্রনিক অস্টিওমাইলিটিসটা হয়েছে, এর একটা মানে ঝামেলার স্বভাব হইলো, আজকে সে যে অ্যান্টিবায়োটিকটার প্রতি সেন্সিটিভ, দুদিন পরে সে সেটার প্রতি সেন্সিটিভ নাও থাকতে পারে, মানে চরিত্র নষ্ট হয়ে যায়। তো যদি সেটা সেন্সিটিভ না থাকে, আমি ওই অ্যান্টিবায়োটিকই যদি দিয়ে যাই, তাহলে আমার ক্রনিক অস্টিওমাইলিটিস কিন্তু ভালো হবে না। এই কারণে গাইডলাইনে বলা আছে যে তুমি কয়েকদিন পর পর যদি কখনো দেখো যে আন্ডার ওয়েল কাভারেজ অফ অ্যান্টিবায়োটিক পেশেন্টের সিমটম ডিস্টার্ব করতেছে, একিউট ফ্লেয়ার হচ্ছে, তখন মাঝে মধ্যেই তোমার সেই ডিসচার্জটাকে কালচার সেন্সিটিভিটি করতে হবে, যে আমার অ্যান্টিবায়োটিকটার প্রতি সে সেন্সিটিভ এখনো আছে নাকি রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট হলে নতুন কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সে সেন্সিটিভ। তো সো উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ কালচার সেন্সিটিভিটি। একটা কথা মনে রাখবা, এই ক্ষেত্রে আমরা যে কালচার সেন্সিটিভিটির জন্য যে স্যাম্পলটা নিব, এই স্যাম্পলটা সাইনাসের সুপারফিশিয়াল এলাকা থেকে নিলে হবে না, এটা ডিপ পার্ট থেকে নিতে হবে। বোঝা গেছে? ডিপার পার্ট থেকে না নিলে আমার ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। আমরা এখানে পিসিআর করতে পারি। পিসিআর আমার মনে হয় খুব কমন জিনিস। তো পিসিআর দিয়ে আমরা কি দেখি? ব্যাকটেরিয়াল ডিএনএ আরএনএ দেখি এবং পরে ইলেকট্রোফোরেসিস করে কনফার্ম করি কোন ধরনের অর্গানিজম দিয়ে হয়েছে। ইমেজিং এক্সরে, এক্সরেতে আমরা কি দেখব? অলরেডি আমরা আলাপ করে ফেলেছি যে এক্সরেতে আমরা সিকোয়েস্টাম দেখব, এক্সরেতে আমরা ইনভলুক্রাম সার্চ করব। তো এক্সরে এর গুরুত্বটা কি শুধুমাত্র হচ্ছে তোমার ডায়াগনোসিসেই? আনসার না। আমি এক্সরে করে ক্রনিক অস্টিওমাইলাইটিস ডায়াগনোসিস করব, পাশাপাশি এই সিদ্ধান্ত নেব যে কখন আমি অপারেশন করব। আমি একটু অ্যাডভান্স কথা বললি, যে ধরো সিদ্ধান্ত নিলা যে ক্রনিক অস্টিওমাইলাইটিসে অপারেশন করা লাগবে, আমি পড়বো একটু পরে বলবো যে কখন অপারেশন করা লাগবে। তো এই অপারেশনের সময় হয়েছে কি হয়েছে না, এইটা বোঝার জন্য আমার এক্সরে লাগবে। আমরা অপারেশনে কি করি? ওই ডেড পিস অফ বোন যেটা সিকোয়েস্টাম, এটাকে ফেলে দেই, যে ডিসচার্জ ডেড ডিভাইটালাইজড টিস্যু আছে সেটাকে আমরা ফেলে দিই। তো সিকোয়েস্টামকে যখন ইচ্ছা তখনই ফেলাই দেওয়া যাবে না, তখন ফেলা যাবে না। যখন আমার সাফিসিয়েন্ট ইনভলুক্রাম হইল, অর্থাৎ আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার এফেক্টেড হাড্ডিটাতে সাফিসিয়েন্ট নিউ বোন তৈরি হয়েছে, তখনই আমরা হচ্ছে সিকোয়েস্ট্রেক্টমি অর্থাৎ সিকোয়েস্টামটাকে ফেলে দিতে পারবো। তো কখন বুঝবো যে হাড্ডিতে ইনভলুক্রাম হয়েছে কিনা, এটা বোঝার জন্য আমার এক্সরে ইজ ভেরি ভাইটাল। আমরা সাইনোগ্রাম করতে পারি, এটা হচ্ছে ইট হেল্পস টু লোকালাইজ দ্য সাইট অফ ইনফেকশন। আমরা আইসোটোপ স্ক্যান করতে পারি, সিটি এমআরআই করতে পারি। অ্যাকচুয়ালি সিটি এমআরআই এটা ডায়াগনোসিসের চাইতে এটা হচ্ছে ট্রিটমেন্ট, স্পেসিফিক্যালি আমার অপারেশন প্ল্যানে হেল্প করবে। অর্থাৎ সিটি এমআরআই তোমাকে ডিটেক্ট করবে যে ইনফেকশনটা বোনসের কত দূর পর্যন্ত ইনভলভ হইলো,
এক্সরে কিন্তু এটা খালি চোখে এক্সরেতে আমরা অত দূর ভালো বুঝি না যে কোন পর্যন্ত সেটা এফেক্টেড হয়েছে। সিটি এমআরআই সেটা তোমাকে ভালো করে বলে দিবে। তো তুমি অপারেশনটা কোন প্লেনে যাবা, অপারেশন করে হাড্ডির কোন অংশ পর্যন্ত ফেলবা, ডেড টিস্যু কোন অংশ পর্যন্ত ফেলবা, এইটার জন্য সিটি এমআরআই করলে করা যেতে পারে। কিন্তু এর আগে আমরা পড়েছিলাম যে এগুলো দামি ইনভেস্টিগেশন, সবসময় আমাদের হচ্ছে সুযোগ সুবিধা থাকে না, সবসময় আমরা করতে পারি না। এই স্লাইডটা স্টেজিং অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস, এটা তোমাদের না জানলেও হবে, আবার জানলেও সমস্যা নাই। হয় কি, কতগুলো স্টেজিং সিস্টেম আছে। তো এই যে স্টেজিং, এর নাম হচ্ছে সিয়ারেনি স্টেজিং সিস্টেম। এই সিয়ারেনি স্টেজিং সিস্টেমটার একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। এইটা তোমার হেল্প করবে যে এই রোগটাকে চিকিৎসা করে তুমি কতটুকু ভালো করতে পারবা। হ্যাঁ, রিস্ক বেনিফিট রেশিও অ্যাসেস করা যাবে। এখন এটাতে দুইটা জিনিসকে তোমার বিবেচনা করা হয়। একটা হলো যে লিশনটা কোন ধরনের, মানে অস্টিওমাইলাইটিক লিশনটা কোন ধরনের, কোথায় সে আছে। আবার যেই রোগীটার ক্রনিক অস্টিওমাইলাইটিস হলো তার ইমিউন ক্যাপাসিটি কেমন। আবার বলতেছি, এক হচ্ছে অস্টিওমাইলাইটিসের যে লিশনটা, যে সাইট, এই লিশনটা কনফাইন্ড টু হোয়াট, অর্থাৎ ও কোন পর্যন্ত এক্সটেন্ড করেছে এবং ওই রোগীটার ইমিউন পাওয়ার কেমন, সেই দুইটা জিনিসের উপর ভিত্তি করে এই স্টেজিংটা করা হয়েছে। ধরো স্টেজ 1, এটা শুধু মেডুলারি ক্যাভিটিতে ইনফেকশনটা আছে। স্টেজ 2 তে একটু সুপারফিশিয়াল হয়েছে বনসের দিকে। স্টেজ 3 মোটামুটি পুরো মানে কর্টেক্স পর্যন্ত চলে গেছে বাট লোকালাইজ। স্টেজ 4 ডিফিউজ, মানে এটা ধরো তোমার অনেক দূর পর্যন্ত বোনসের বিভিন্ন জায়গাটায় ছড়াই গেছে। এটা লিশনটা প্রথমে মেডুলারি থাকবে, এটা বোনসের সুপারফিশিয়াল রিজন পর্যন্ত থাকবে, এটা বোনস প্রায় পুরাটাই থাকবে কিন্তু লোকালাইজড। আর স্টেজ 4 সেটা ডিফিউজ হয়ে যাবে। আর এখন আসো হোস্টের ব্যাপারটা। হোস্টের ব্যাপারটা হচ্ছে যে হোস্ট তোমার যদি নর্মাল ইমিউন ক্যাপাসিটির লোক হয়, অর্থাৎ ইমিউনিটি ভালো, সে হচ্ছে টাইপ এ। আর যার কম্প্রোমাইজড কিছু লোকাল ফ্যাক্টর, সিস্টেমিক ফ্যাক্টর দিয়ে, সে হলো টাইপ বি। আর যদি সিভিয়ারলি কম্প্রোমাইজ থাকে টাইপ সি। এখন এই দুইটা দিয়ে তুমি কি বুঝলা, আমি কি বুঝলাম? আমি বুঝলাম যে আমার লিশনটা যদি স্টেজ 1-2 হয় এবং হোস্ট এ হয়, তাহলে এই পেশেন্টকে চিকিৎসা তাড়াতাড়ি করা ভালো, এই পেশেন্টের রেসপন্স ভালো হবে। এখন তোমার স্টেজ 2-3 লিশন টাইপ বি, এটার রেসপন্স একটু খারাপ হবে। এখন লিশনটা স্টেজ 4, আবার হোস্ট হচ্ছে টাইপ সি, তাহলে এর প্রগনোসিস ইজ ব্যাড। এই জিনিসটা স্টেজিং থেকে আমরা জানতে পারি। তো এটা আমার মনে হয় যে মনে রাখতে পারলে গুড, না রাখতে পারলেও সমস্যা নাই, এটা একটু কঠিন তোমাদের জন্য। এখন আসো ট্রিটমেন্ট অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্টে হোয়াট আর আওয়ার গোলস? 1 নাম্বার গোল হচ্ছে অর্গানিজম, যেটা পজিটিভ অর্গানিজম, সেটাকে ইরেডিকেট করব। 2 নম্বর গোল হচ্ছে লোকাল ইনফ্লামেটরি টিস্যু ডিস্ট্রাকশন, যেটা সেটাকে আমি এলিমিনেট করব। অর্থাৎ ডিস্ট্রাকশন যে চলতেছে, ডিস্ট্রাকশন হয়ে গেছে, এই টিস্যুগুলোকে আমি সরাবো এবং সরায়ে সেখানে ভালো টিস্যু রিপ্লেস করবে বডি। এবং যেই বোনসটা তোমার ক্রনিক অস্টিওমাইলাইটিসে ভুগতেছে, ওই বোনসটা যেই লিম্বের, ওই লিম্বের আমরা হচ্ছে ফাংশনাল অ্যানাটমিকে রিস্টোর করব। 3টা উদ্দেশ্য। 1 is eradication of the organism, 2nd is elimination of the inflammatory tissue destruction, 3rd is restoration of functional anatomy. তো এই 3টা জিনিস এজ এ অর্থোপেডিশিয়ান আমি একা পারবো না, আমার সাথে আরো কেউ লাগবে। মাইক্রোবায়োলজিস্ট লাগবে, তার সাথে আমার পরামর্শ করতে হবে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। আমি এই আমার সাথে অ্যানেস্থেসিস্ট লাগবে, আমার সাথে ড্রেসিং করার লোক লাগবে, সিস্টার লাগবে, আমার সাথে হচ্ছে প্লাস্টিক সার্জনের হেল্প লাগতে পারে। অর্থাৎ এতগুলো জিনিস করতে যায় আমাকে কখনো কখনো একটা মাল্টি ডিসিপ্লিনারি এফোর্ট চালানো লাগবে। ঠিক আছে? এখন এই ট্রিটমেন্টের আমার এই যে উদ্দেশ্যগুলোর কথা বললাম, এই উদ্দেশ্যগুলা ফুলফিল করার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক দিয়ে আমি কি করব? ইনফেকশনটাকে প্রথমে সাপ্রেস করব, টু সাপ্রেস দ্য ইনফেকশন এন্ড টু প্রিভেন্ট ইটস স্প্রেড। ঠিক আছে? এক ইনফেকশনটাকে তুমি সাপ্রেস করলা এবং এর স্প্রেডটাকে বন্ধ করে দিলা। আবার হচ্ছে কি যে ক্রনিক অস্টিওমাইলাইটিস মাঝে মধ্যে এটা একিউট হয়ে যায়। একিউট কখন? অ্যান্টিবায়োটিকটা একটু টান পড়লো, রোগী 2 দিন খাইলো না, হ্যাঁ, তো ওই সমস্ত ক্ষেত্রে এটা একিউট ফ্লেয়ার হয়ে যায়, সিমটমটা হঠাৎ করে এক্সাজারেট করে।
তো এটা যাতে না হয়। এখন অ্যান্টিবায়োটিক কতদিন দিবা? 4 থেকে 6 সপ্তাহ। আমরা প্রথমে হচ্ছে আইভি রুটে শুরু করব, তারপরে ওরালে যাব, ওই অ্যাকিউটের মতো। এখানে একটা কথা, যে ক্রনিক অস্টিওমাইলাইটিসে আমরা হয় কি কতদিন, কয়েকদিন আমরা অ্যান্টিবায়োটিক দেই, তারপরে আবার সার্জারি করি। কি সার্জারি করি? ডিব্রাইট করি। ডিব্রাইটমেন্ট অফ দ্য ডেড ডিভাইটালাইজড টিস্যু অ্যাজ ওয়েল এজ সিকোয়েস্ট্রাম। তো তুমি অ্যান্টিবায়োটিক দিলা, পেশেন্ট একটু রেসপন্স হইলো, অথবা দেখা গেল ডেড টিস্যুর পরিমাণ বেশি, ডেড টিস্যু আমার ফেলে দিতে হইলো। এই ডেড টিস্যু ফেলার পরেও আবারও আমার অ্যান্টিবায়োটিক চালাইতে হবে, আরেক ডোজ। ক্লিয়ার করি, প্রথমে হচ্ছে কিছুদিন অ্যান্টিবায়োটিক দিব, যদি ভালো হয় গুড। এখন অত ভালো হইল না, 4 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমি সার্জারি করব। সার্জারির মাধ্যমে ডেড টিস্যু সরাই ফেলবো। এই অপারেশনের পরে পরবর্তীতে আরেক ডোজ 4 থেকে 6 সপ্তাহ আমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। বুঝতে পারছো? এবং এই অ্যান্টিবায়োটিকটা চয়েস করার সময় তুমি খেয়াল রাখবা, এই অ্যান্টিবায়োটিকটা যাতে অবশ্যই লম্বা সময় ব্যবহারের জন্য নন টক্সিক হয়, এবং এই বোনসটা স্ক্লেরোটিক বোনসকে পেনিট্রেট করতে পারে, অর্থাৎ বোন পেনিট্রেশন পাওয়ার বেশি, এরকম অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে তোমার বলা যায় ফুসিডিক অ্যাসিড, ক্লিন্ডামাইসিন, সেফালোস্পুরিনের কেউ, সিপ্রোফ্লক্সাসিন। এই সমস্ত অ্যান্টিবায়োটিকের তোমার বোন পেনিট্রেশন ক্যাপাসিটি, স্পেশালি দ্য স্ক্লেরোটিক বোন পেনিট্রেশন ক্যাপাসিটি ইজ মোর। তো আমরা এগুলো যদি সেন্সিটিভ হয় আমার পেশেন্টের জন্য, উই ক্যান ইউজ। আমি আবার রিপিট করতেছি, অ্যান্টিবায়োটিক দিব কিসের জন্য? টু সাপ্রেস দ্য ইনফেকশন and to prevent its spread as well as to control the acute flare. কতদিন? 4 থেকে 6 সপ্তাহ। লাস্ট ডিব্রাইটমেন্ট যেদিন হয়েছে তারপর পর্যন্ত 4 থেকে 6 সপ্তাহ দিলাম, আবার ডিব্রাইটমেন্ট লাগলো, ডিব্রাইটমেন্ট করলাম, লাস্ট ডিব্রাইটমেন্টের পরে আরো 4 থেকে 6 সপ্তাহ দিব, ইন কম্বিনেশন টু আইভি প্লাস ওরাল। আইভি কিছুদিন, 2 থেকে 3 সপ্তাহ, বাকি সময়টা ওরাল। এবং অ্যান্টিবায়োটিকটা অবশ্যই নন টক্সিক হইতে হবে, যাতে আমি লম্বা সময় ব্যবহার করতে পারি, এবং এই অ্যান্টিবায়োটিকের বোন পেনিট্রেশন ক্যাপাসিটি ভালো থাকা লাগবে। তো এটা তো সিস্টেমিক, আমরা অ্যান্টিবায়োটিক দিলাম। লোকালি কি করব? আমার যে একটা সাইনাস ট্রাক্ট হয়ে আসছে, এটার কি করব? এই সাইনাসটা পেইনলেস হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, এটা শুধু সিম্পল ড্রেসিং করলে অনেক সময় তোমার মানে এটা ডিস্টার্ব করে না। তো কখনো কখনো হয় কি, এটা যেটা আমরা বলে আসলাম যে সারাউন্ডিং স্কিনটা এক্সকোরিয়েটেড থাকে, তো আমরা কোলোস্টমি পেস্ট, তোমরা জানো যে কোলোস্টমি কি জিনিস। তো কোলোস্টমি করার পরে একটা কোলোস্টমি ব্যাগের চারপাশে একটা পেস্ট দেয় জিঙ্ক অক্সাইডের। তো সেই কোলোস্টমি পেস্টটা আমরা ওই আমার যে এক্সকোরিয়েটেড স্কিন মার্জিন টু দা সাইনাস ট্রাক্ট আছে সেখানে আমরা দিতে পারি। আবার কখনো কখনো এই ক্রনিক অস্টিওমাইলাইটিসের একিউট ফ্লেয়ার হইলে এখানে একটা অ্যাবসেসের মতো হয়ে যায়, that abscess should be drained immediately. ওই acute abscess যেটা হলো আর্জেন্ট ইনসিশন ড্রেনেজ করে দেব, এবং এটা টেম্পোরারি হিসেবে। তো এটা হলো লোকাল ট্রিটমেন্ট। সার্জারি আমরা কখন করব? সার্জারি বলতে রেডিক্যাল সার্জারি, বড়সড়। যদি সিমটমটা খুব ইন্ট্রুসিভ থাকে, আমি যদি ফেইল করি টু মানে এডিকুয়েট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের মধ্যে, অথবা আমি যদি এক্সরের মধ্যে দেখি যে একেবারে ক্লিয়ার এভিডেন্স সিকুয়েস্ট্রামটা আছে, আমি যদি দেখি যে একটা ইন্ট্রাক্টেবল উন্ড থাকে, অথবা পেশেন্টের ইনফেক্টেড নন ইউনিয়ন অফ দ্য ফ্র্যাকচার থাকে, অথবা একটা পেশেন্ট অস্টিওমাইলাইটিস উইথ এ ফরেন ইমপ্লান্ট, অর্থাৎ আমরা পেশেন্টের অপারেশন করে দিয়ে আসছি, ইমপ্লান্টটা ভিতরে আছে, এই অবস্থায় সে ক্রনিক অস্টিওমাইলাইটিসে ভুগতেছে। তো এই সমস্ত কেসে আমরা রেডিক্যাল সার্জারিতে যাব ইন অস্টিওমাইলাইটিস। আবার বলি, ইফ পেশেন্ট হ্যাভ ইন্ট্রুসিভ সিমটমস, if we fail to antibiotic treatment, and if there any clear evidence of sequestrum or an intractable wound with infected non-union of the fracture or the presence of a foreign implant to that bone. Actually, these are the indications of radical surgery in case of chronic osteomyelitis cases. তো সার্জারিটাতে আমরা কি করব? সার্জারিতে প্রথমে করব ডিব্রাইটমেন্ট। আমরা কিন্তু এখন অস্টিওমাইলাইটিসের সার্জারি পড়াশোনা করতেছি, যে কি সার্জারি অস্টিওমাইলাইটিসে করব, ক্রনিক অস্টিওমাইলাইটিসে। তো প্রথমে ডিব্রাইট করব। কি ডিব্রাইট করব? অল ইনফেক্টেড সফট টিস্যু এবং ডেড ডিভাইটালাইজড বোন
আর সাথে যদি কোনো ইনফেক্টেড ইমপ্লান্ট থাকে সব আমি এক্সারসাইজ করব, সরাই ফেলবো, ডিব্রাইট করব। এই ডিব্রাইটমেন্ট আমার সেভারাল টাইম লাগতে পারে, আজকে কতটুকু করলা এটা আবার লাগতে পারে। তো এই গ্যাপের মাঝখানে অ্যান্টিবায়োটিকটা চলবে। হুম। এবং লাস্ট যে ডিব্রাইটমেন্টটা তুমি করলা অ্যাজ এ সার্জন, তুমি হ্যাপি যে আর ডিব্রাইটমেন্ট লাগবে না, ডিব্রাইটমেন্ট ইজ সাফিসিয়েন্ট। তো সেইখান থেকে আরো পরবর্তী 4 থেকে 6 সপ্তাহ তুমি এডিকুয়েট অ্যান্টিবায়োটিক দিবা। এখন এই যে আমি ডিব্রাইট করে ফেললাম, তো আমার একটা ডেড স্পেস তৈরি হলো না, এটারে কি করব? এই ডেড স্পেসে আমরা করতে পারি কি, অ্যান্টিবায়োটিক বিট, এই জিনিসটার নাম শুনছো তোমরা? এটা কমার্শিয়ালি পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, যে অ্যান্টিবায়োটিক বিট, অর্থাৎ এক ধরনের কেমিক্যাল থাকে, ওটাকে বলি আমরা বোন সিমেন্ট। তো ওইটার মধ্যে অ্যান্টিবায়োটিক মিক্সড থাকে এবং কতগুলো দানা 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 বিডের মতো থাকে। তো আমরা সেইটাতে আমরা আমার যে ডেড স্পেস তৈরি হইলো, ডেড স্পেস কেমনে তৈরি হইলো? আফটার ডিব্রাইটমেন্ট অফ দ্য ডিভাইটালাইজড টিস্যু। তো ওই ডেড স্পেসে আমরা অ্যান্টিবায়োটিক বিড রেখে আসতে পারি 2 থেকে 3 সপ্তাহ, পরবর্তীতে সেখানে ক্যান্সেলাস বোন গ্রাফট করতে পারি। এটা একটা অপশন ডেড স্পেস কে নিয়ে। আরেকটা অপশন, সেটাকে বলে পেপিনো টেকনিক। এটা কিন্তু অসপি কোশ্চেন এবং বক্স কোশ্চেন আসে, পেপিনো টেকনিক। তো পেপিনিউ টেকনিকে আমরা ডেড স্পেসটা কি করি জানো? সেটা হচ্ছে আমার যে টোটাল কেভিটিটা তৈরি হইলো, এটাতে কতগুলা ক্যান্সেলাস বোনস চিপস, অটোজেনাস সাধারণত আইলিয়াক, মানে আমাদের যে পেশেন্টের আইলিয়াক ক্রেস্ট থেকে আমরা কতগুলা অটোজেনাস বোন চিপস নিলাম, সেটা সেই আমার যে কেভিটিটা তৈরি হয়েছে আফটার ডিব্রাইটমেন্ট অফ দ্য ডেড ডিভাইটালাইজড টিস্যু, সেই কেভিটিতে রেখে আসি। এবং ওইটার সাথে কি মিক্সড করে রেখে আসি? অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক এবং ফিব্রিন সিলেন্ট মিক্সড করে সেই জায়গাটাতে আমরা রেখে আসি। আর এরপরে আমি তো প্রথমে ডিভাইটালাইজড টিস্যু ফেলাই দিলাম, তো ডেড স্পেস যেটা হলো সেটাতে হাড্ডি অথবা অ্যান্টিবায়োটিক বিট রেখে দিলাম। এখন কথা হচ্ছে আমার যে ওনটা, এটাকে ঢাকা লাগবে না? এটাকে অবশ্যই ঢাকা লাগবে। যদি সম্ভব হয় তুমি অ্যাডজাসেন্ট মাসেল দিয়ে কভার করে দিয়ে আসবা এবং তার যে স্কিন থাকবে স্কিনটা ক্লোজ করে দিয়ে আসবা। কিন্তু স্কিন ক্লোজারের সময় খেয়াল রাখবা এখানে যাতে স্কিনের যে মার্জিন গুলো আছে এইটা আফটার ক্লোজার খুব বেশি টেনশন না থাকে। তো এটা কখন সম্ভব হবে? যখন আমার এই উন্ড গ্যাপটা, মানে উন্ডের জায়গাটা ছোট থাকবে, সেই ক্ষেত্রেই। যদি বড় থাকে আমার এই সফট টিস্যু দিয়ে কভার করতে হবে। এই সফট টিস্যু কভারের ক্ষেত্রে কথা হচ্ছে যে আমার যে বোনসটা, এই বোনসটাকে ঢাকতে হবেই। যদি অল্প পরিমাণে থাকে আমার বোনস, মানে এক্সপোজড বোন, সেটা আমি স্কিন গ্রাফট করতে পারি, স্প্লিট থিকনেস স্কিন গ্রাফটিং। যদি বড় আকারের হয় তাহলে আমি ফ্ল্যাপ দিতে পারি, মাস্কুলোকিউটেনিয়াস ফ্ল্যাপ দিতে পারি অথবা ফ্রি ভাস্কুলারাইজড ফ্ল্যাপ দিতে পারি। তো এই সফট টিস্যু কভার, এখানে দেখো আমি লিখে রাখছি লাস্ট বাট নট লিস্ট, এই যে এই লাইনটা, এর মানে হচ্ছে যে এটাকে আমি সবার শেষে মেনশন করছি লাস্ট, কিন্তু গুরুত্বের দিক দিয়ে দিস ইজ নট লিস্ট। গুরুত্বের দিক দিয়ে এটা সর্বশেষ না, গুরুত্বের দিক দিয়ে এটার অবস্থান অনেক আগে। তো আমি একটু সামারি করি ক্রনিক অস্টিওমাইলাইটিসটাকে, যে ক্রনিক অস্টিওমাইলাইটিস ইজ ইউজুয়ালি হয় কি, অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটাকে আমি ইরেডিকেট করতে পারলাম না। কেন পারলাম না? আমার ট্রিটমেন্ট ডিলে হয়েছে, অথবা ট্রিটমেন্ট একদমই হয় নাই, অথবা ট্রিটমেন্টটা ইনএডিকুয়েট হয়েছে। তো এই যে কোনো কারণে আমি ফেল করলাম অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসটাকে তোমার ইরেডিকেট করতে, সেখান থেকে ক্রনিক অস্টিওমাইলাইটিস হবে। আরেকটা কি, যে আমার যদি আমি কোনো অপারেশন করি, অর্থোপেডিক হাড় ফিক্সেশন করি, এবং ফিক্সেশন করার সময় আমার ইমপ্ল্যান্টটা যদি কন্টামিনেটেড হয়, এবং কাদের হয়? যাদের ইমিউনিটি কম, ড্রাগ ইউজার, ডায়াবেটিক পেশেন্ট, তারপরে হচ্ছে লোকাল ট্রমা, এই সমস্ত ফ্যাক্টর যাদের থাকে তাদের হয়। কজেটিভ অর্গানিজম কি আমরা বলে ফেলছি। এখানে প্যাথোলজিটা কি হয়, যে মেটাফাইসিয়াল রিজিয়নে যে তোমার অস্টিওমাইলাইটিক ম্যাটেরিয়াল অর্থাৎ ডেড ডিভাইটালাইজড টিস্যু যে প্রোডাকশন হয়, সেটা পেরিয়াস মেটাফাইসিয়াল রিজনের কর্টেক্সটাকে থিন থাকার কারণে এটা ফোটা করে ফেলে, ওপেন করে ফেলে। ওই দিক দিয়ে পাঁচটা এসে কালেক্টেড হয়
পেরিওস্টিয়ামের নিচে সাবপেরিওস্টিয়াল স্পেসে, এইখান থেকে সে শ্যাফট বরাবর বাই ডিটাচিং দা পেরিওস্টিয়াম এটা ট্রাভেল করে। আলটিমেটলি ওই এরিয়াটা ব্লাড সার্কুলেশন থেকে তোমার ডিপ্রাইভড হয়, সার্কুলেশন না থেকে সেখানে সিকোয়েস্ট্রাম হয়, বডির রেসপন্সে এটাকে লোকালাইজ করার জন্য ইনভলুক্রাম হয়। এই সিকোয়েস্ট্রাম সারাউন্ডেড বাই ইনভলুক্রাম, সিকোয়েস্ট্রাম হলো ডেড বোন, ইনভলুক্রাম হলো রিয়েক্টিভ নিউ বোন, এই দুইটাকে ক্রনিক অস্টিওমাইলাইটিসের হলমার্ক বলি। চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে আমার প্রথমে তোমার অ্যান্টিবায়োটিক দিব, তারপরে হচ্ছে কখনো কখনো সার্জারি করব। সার্জারি কি? রেডিক্যাল ডিব্রাইটমেন্ট। ডিব্রাইটমেন্ট কি করব? যে আমার ডেড ডিভাইটালাইজড যত টিস্যু আছে সবগুলাকে আমি সরাই ফেলবো। সেভারাল টাইমস আমার ডিব্রাইটমেন্ট লাগতে পারে। এই ডিব্রাইটমেন্টের আগে পরে 4-6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে দিব। ডেড ডিভাইটালাইজড টিস্যু সরানোর ফলে আমার একটা তোমার ডেড স্পেস হইলো, সেটাতে কি দিব? আমি বোন গ্রাফট দিতে পারি, অ্যান্টিবায়োটিক বিড দিতে পারি। এটা বলার জন্য একটা টেকনিক আছে, সেটার নাম হচ্ছে পেপিনিউ টেকনিক। পেপিনিউ টেকনিকটা কি? যে সেখানে আমরা অ্যান্টিবায়োটিকের সাথে পেশেন্টের শরীরের ইলিয়াক ক্রেস্ট থেকে অটোগ্রাফট নেই, সেই অটোগ্রাফট চিপসের সাথে, বোনসের চিপসের সাথে অ্যান্টিবায়োটিক মিক্সড করি, ফিব্রিন মিক্সড করি, সেখানে রেখে আসি। তারপরে এই যে বোনসের গ্যাপটা তৈরি হলো, বোনসটাকে আমার ঢাকতে হবে। কিভাবে ঢাকবো? স্কিন দিয়ে ঢাকতে পারি, স্কিন গ্রাফটিং করতে পারি, অথবা আমি ফ্লাপ দিতে পারি। তো এত কিছু করার পরেও অনেক ক্ষেত্রে হয়তো অস্টিওমাইলাইটিস মানে একেবারে পুরাপুরি সফল আমরা হই না, কিন্তু তোমার আমাদের আশা থাকতে হবে। এখন ট্রিটমেন্ট করে ফেললা, আফটার কেয়ার কেমনে করবা? আমার প্রগনোসিসটা যাতে ভালো হয় সেই দায়িত্ব আমারই, অর্থাৎ প্রগনোসিস শুড বি গার্ডেড। কিভাবে গার্ড করব? লোকাল ট্রমা অ্যাভয়েড যাতে আমি করতে পারি, পেশেন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে লোকাল ট্রমা থেকে সে যাতে দূরে থাকে। যদি এনি রিকারেন্স অফ সিমটম থাকে, যদি কোনো সিমটম রিকার করে, হাউএভার স্লাইট, যত অল্প মাত্রায় হোক না কেন, এটাকে সিরিয়াসলি আমি এজ এন অর্থোপেডিক সার্জন আই উইল টেক দ্যাট সিরিয়াসলি অ্যান্ড ইনভেস্টিগেট প্রপারলি, সেটাকে ইনভেস্টিগেট করব। মনে রাখবা, a minute focus of infection may escape the therapeutic onslaught and can flare into full-blown osteomyelitis many years later. মানে কি? মানে হচ্ছে আমি যে থেরাপিউটিক যত আমি মেজার নিলাম, ঠিক আছে, হাতিয়ার নিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, সার্জারি করলাম, ডিব্রাইটমেন্ট করলাম, যা কিছুই করি, এই সমস্ত আক্রমণ আমার ঠেকাই দিতে পারে একটা মাইনিউট ফোকাস অফ ইনফেকশন। তো যখনই ইনফেকশনের ফোকাস একটু মাত্রায় সিমটম আসতে মনে হবে, আমি অ্যাগ্রেসিভলি ট্রিট করব, সেটাকে লোকাল ট্রমা থেকে পেশেন্টকে অ্যাভয়েড করাবো। এবং মনে রাখবা, এ প্রবাবল কিউর ইজ বেটার দেন নো কিউর এট অল। হ্যাঁ, আমরা অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে এটা খুব বেশি পছন্দ করি, এই তোমার ইয়েটা লাইনটা, যে প্রবাবল কিউর ইজ বেটার দেন নো কিউর এট অল। একদম কিউর হইলো না, কিন্তু কিছু কিউর হইলো, এটাও তো খারাপ না। তো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ারিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। কিছু কোশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন গুলা করো। জি স্যার, স্যার করতেছি আমি। স্যার এটার কিউর কি হয় কিনা সম্পূর্ণরূপে, ট্রিটমেন্ট যে প্রসিডিউর যেটা থাকে? হ্যাঁ, এটা হচ্ছে যদি আমি টাইমলি ট্রিটমেন্ট শুরু করতে পারি, এবং আমার যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা পড়ে আসলাম, এই রিস্ক ফ্যাক্টর গুলা থেকে পেশেন্টকে দূরে আনতে পারি, তাহলে কিউর হয়। আমি শতভাগ তোমাকে গ্যারান্টি দিতে পারবো না যে সব কেসেই হবে, কিন্তু যদি তোমার ট্রিটমেন্ট ইফেক্টিভ হয়, গুড অ্যান্টিবায়োটিক, সার্জারি ইফ নিডস ইন টাইম, and good aftercare, as well as removal of the risk factor from those patients, আমি এই চারটা ক্ষেত্র যদি ভালোভাবে ওয়েল কন্ট্রোল করতে পারি, এটা কিউর হয়। জি ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে চয়েস অফ ট্রিটমেন্ট হিসেবে আমাদের ফার্স্ট চয়েস কি থাকে, কনজারভেটিভ বা অ্যান্টিবায়োটিকের উপরে নাকি সার্জারিটা ফার্স্ট চয়েস স্যার? মানে ক্রনিক অস্টিওমাইলাইটিসের কথা বলতেছো? জি স্যার, মানে সার্জারি কি অলওয়েজ হ্যাঁ, চয়েস অফ অপশন কিনা? না জি না, স্যার। মানে সার্জারিটা প্রথমেই আমার চয়েস না। তো এখন সার্জারি আমরা কি করতে পারি? সার্জারিতে সামান্য একটা ইনসিশন দিয়ে একটা অ্যাবসেস তৈরি হয়েছে সাইনাসের আশেপাশে, ওইটা ইনসিশন ড্রেন হয়েছে দিয়ে দিতে পারি।
এখন প্রশ্ন হচ্ছে যে রেডিক্যাল সার্জারি যেটা একদম এক্সটেন্সিভলি আমি ডেড টিস্যু উইথ সিকোয়েস্ট্রাম সরায় ফেলবো, দিস ইজ নট দ্য চয়েস অফ কি বলবো ট্রিটমেন্ট এট ফার্স্ট তোমার অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং তোমার খেয়াল করতে হবে তুমি যখন রেডিক্যাল সার্জারি ডিব্রাইট করতে যাবা ওই পেশেন্টের পর্যাপ্ত ইনভলুক্রাম তৈরি হয়েছে কিনা। ইনভলুক্রাম তৈরি হইল না, আমি খুব সুন্দর সার্জারি টার্জারি করে সিকোয়েস্ট্রাম ডেড টিস্যু সব ফালাই দিলাম, তো এই পেশেন্ট তো ওয়েট বেয়ার করতে পারবে না, পেশেন্টের হাড্ডিটা ভেঙে যাবে। অর্থাৎ এই পেশেন্টটা ছিল অস্টিওমাইলাইটিসের পেশেন্ট, আমি সার্জারি করে ভুল সার্জারি করার কারণে আমার পেশেন্ট এখন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ডেভেলপ করলো, তো এটা করা যাবে না। সো প্রথমে আমরা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়েট করব যে সিকোয়েস্ট্রাম এর পাশাপাশি ইনভলুক্রামটা আমার পর্যাপ্ত হয়েছে কিনা। যখন ইনভলুক্রাম পর্যাপ্ত হয়েছে এবং আমার হচ্ছে সার্জারির ইন্ডিকেশন আছে, ইন্ট্রাক্টেবল পেইন, হেভি ডিসচার্জ, মানে খুব বড় আকারের সিকোয়েস্ট্রাম এবং পেশেন্টের কোনো ইনফেক্টেড ফরেন ইমপ্লান্ট ভিতরে আছে, তখনই সার্জারি করব। জি ধন্যবাদ স্যার। স্যার এই সার্জারিতে যে বলেছিলেন যে অ্যালোগ্রাফ নেওয়া হয়, অন্য বোন থেকে আমরা কিছু টুকরাকে ফাইব্রিন দিয়ে দেওয়া, মানে ওই হ্যাঁ এরিয়াটাতে ফিল আপ করে দেওয়া হয়, এটার কি কোনো হ্যাঁ লাইক এই গ্রাফ যদি রিজেক্ট হলো বা এই ক্ষেত্রে কোনো হ্যাঁ কমপ্লিকেশন হইতে পারে কিনা এই অপারেশন প্রসিডিউরটা? হ্যাঁ, গুড কোশ্চেন। তো আসলে এইখানে গ্রাফট রিজেকশনটা খুব কম, যেহেতু আমরা ওই পেশেন্টেরই গ্রাফট ইউজ করতেছি, হ্যাঁ অটোগ্রাফট। তো আমি অ্যান্টিবায়োটিকটা কেন দিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিকটা মিক্সড করে দিয়ে আসলাম টু রিডিউস দ্য চান্স অফ একিউট ফ্লেয়ার আপ অর ক্রনিক, মানে এই ইনফেকশনটা যাতে তোমার একটু কন্ট্রোলে থাকে, এই কাজ করার জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে আসছি। ফিব্রিন সিলেনটা কেন দিলাম, ফিব্রিন সিলেনটা দিলাম, এর কাজ হচ্ছে উন্ড হিলিং এ হেল্প করে এবং সেখানে হচ্ছে ব্লিডিং হইতে দেয় না। তো ব্লিডিংটাকে যদি বন্ধ করে, যদি উন্ড হিলিংটাকে হেল্প করে, সেই ক্ষেত্রে তোমার গ্রাফট রিজেকশন খুব কম হয়। গ্রাফট রিজেকশন হবে না এটা বলা যাবে না, কিন্তু গ্রাফট রিজেকশন হইলেও এখানে হয় কি ওই গ্রাফটটা তোমার ডেড হয়ে যায়, এর বেশি না। মানে গ্রাফট রিজেকশনের যে সিস্টেমিক কি বলবো ফিচার্স, ওইগুলো এখানে ডেভেলপ করবে না। স্যার এই ক্ষেত্রে কি বোন মানে ডিফর্ম কিছু হইতে পারে, যেহেতু আমরা আলাদা বোনের অনেকগুলো টুকরা দিয়ে দিতেছি, এই কারণে মানে অন্য টাইপের একটা শেপ তৈরি হইতে পারে কিনা, বা হচ্ছে বোন মানে সোয়েলিং এখানে হলো ভিতর থেকে? হ্যাঁ, গুড কোশ্চেন। তো এখানে হয়েছে কি যদি বোনসটা টিকে যায়, হ্যাঁ বোনসটা টিকে গেলে তোমার প্রথমে অ্যানাটমিক্যাল শেপ, যেটা ইনিশিয়াল অ্যানাটমিক্যাল শেপ অফ দ্য বোন ছিল সেরকম হবে না। প্রথমে এই বোনসটা টোটাল একটা রিজিড পিলার শেপ ধারণ করবে। ধরো একটা বিল্ডিং, বিল্ডিং এর তুমি একটা পিলার দিলা, রড আছে ভিতরে, বাইরের দিকে সিমেন্ট বালি সুরকি এগুলার কনক্রিট, হ্যাঁ তো হইলো। এই পিলারটা সুন্দর কখন হয়, আফটার রিমডেলিং। পিলারটাকে যখন আমরা প্লাস্টার করি, রং করি, এই সেই করি, নির্দিষ্ট শেপ দেই, এই শেপটা কিন্তু তখন কি করতে হয়, প্রাথমিক ভাবে আসে না, শেপটা আমাদের করে নিতে হয়। এখানে এরকম প্রথমে এই গ্রাফটা যদি টিকে যায়, অ্যাকসেপ্ট করে আমার হাড্ডি, তো অস্টিওমাইলাইটিসটা ভালো হবে, পাশাপাশি একটা সলিড একটা পিলারের মতো হয়ে যাবে হাড্ডিটা। অর্থাৎ এর ভিতরের যে মেডুলারি কেভিটিটা, এটা হয়তো একেবারে প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটা থাকবে না, বোনসের যে শেপটা ইনিশিয়াল শেপ অ্যানাটমিক্যাল শেপ ছিল সেটা হয়তো থাকবে না, বাট বোনসের রিমডেলিং পাওয়ার আছে অনেক। সরি। তো এই রিমডেলিং হয়ে একটা পর্যায়ে ওই বোনসটা একেবারে স্বাভাবিক হয়ে যায় যদি তোমার বাচ্চাদের হয়, আর অ্যাডাল্টদের ক্ষেত্রেও অনেকটাই স্বাভাবিক হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি এই ক্রনিক অস্টিওমাইলাইটিসটাকে ভালো করতে পারি, তখন এর শেপটা একেবারে রিমডেলিং হয়ে নর্মাল শেপের মতো হতে পারে। আর যদি আমি টোটালটা করতে না পারি, এরিডিকেট করতে না পারি, তাহলে কিছুটা ডিফর্মিটি থাকে, কিন্তু ডিফর্মিটি থাকুক, আমি যদি সেটাকে ফাংশনাল করতে পারি, কসমেটিক্যালি মে নট বি গুড, মে নট বি বেটার টু সি, বাট ফাংশনালি তুমি যদি ওর এখন ক্রনিক অস্টিওমাইলাইটিস অবস্থায় ও যে ফাংশনাল এবিলিটি, ইফ ইউ ক্যান ইমপ্রুভ দ্যাট ফাংশনাল এবিলিটি, আই থিঙ্ক দিস ইজ নট ব্যাড। জি স্যার ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে টাইমটা কিরকম কনজিউমিং, এই যে রিমডেলিং বোনের যে প্রসেসটা? আচ্ছা, একটা ক্লাসে আমি কথা বলবো নি তোমাদের এই রিমডেলিং নিয়ে, রিমডেলিং অনেক বড় একটা আচ্ছা স্যার, চ্যাপ্টার। না এই হ্যাঁ অপারেশন এটা সম্বন্ধে তো আমারই জানা আজকে ছিল, আমি হচ্ছে জায়ান্ট সেল এর হ্যাঁ অপারেশনে এই জিনিসটা দেখেছিলাম, মানে এই অপারেশনটা যে আচ্ছা। করে স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, সমস্যা নেই, এই টপিক নিয়ে আমরা পরে না, এই আলোচনা করবো রিমডেলিং না। যেহেতু কোশ্চেন করছো, ভেরি গুড, আমি একটু 1-1.5 মিনিট কথা বলি।
তো রিমডেলিংটা আচ্ছা ডিপেন্ড করে কতগুলা ফ্যাক্টরের উপরে, যে কোন হাড্ডিটা তোমার রিমডেলিং হবে, অর্থাৎ কোন হাড্ডি ইনভলভ, ওই হাড়ের কোন অংশ ইনভলভ, হ্যাঁ, ওই পেশেন্টের বয়স কেমন, এগুলা। ধরো আমার গ্রোথে, মানে একটা মানুষ বড় হচ্ছে, যে এই মানুষটার গ্রোথে ওই বোনসের কন্ট্রিবিউশন কেমন, হ্যাঁ। ধরো লোয়ার লিম্বের ক্ষেত্রে ফিমারের কন্ট্রিবিউশন, টিবিয়ার কন্ট্রিবিউশন, তো এখানে বোনসের গ্রোথে যার কন্ট্রিবিউশন বেশি, অর্থাৎ যেই বোনসটা রিলেটিভলি বেশি গ্রো করে, ওই বোনসের রিমডেলিং এ ভালো হয়। এখন আসো যে কোন এন্ড, আমরা পড়ছি না ছোটবেলা, টু দ্য এলবো আই গো, ফ্রম দ্য নি আই ফ্লি, অর্থাৎ ওই যে জি স্যার, নিউট্রিয়েন্ট গ্রোয়িং আর্টারির যে এন্ডটা ডিরেকশন, হ্যাঁ গ্রোয়িং নিউট্রিশনাল এন্ডটা, টাইপের হ্যাঁ। যদি অপোজিটটা। গ্রোয়িং এন্ডের কাছাকাছি কোনো আমার রিমডেলিং এর টার্গেট এরিয়া হয়, তাহলে গ্রোয়িং এন্ডে রিমডেলিং ভালো হয়, অর্থাৎ তাড়াতাড়ি হয়। একটা পেশেন্টের গ্রোথ প্লেট ক্লোজার যত দিন বেশি আছে, অর্থাৎ বাচ্চার বয়স যত কম, ওর রিমডেলিং তত ভালো হয়। এই বিভিন্ন ফ্যাক্টর, একদিন আমরা রিমডেলিং নিয়ে ডিটেলস আলাপ করবো নি। তো রিমডেলিং এই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যার এই ফ্যাক্টরগুলা ফেভারে থাকে তার রিমডেলিং ভালো হয়, যার এই ফ্যাক্টরগুলা ডিসফেভারে থাকে তার রিমডেলিং একটু কম হয়, কিন্তু হয়। জি স্যার, স্যার অর্থোপেডিক্স এর এই যে ডিফারেন্ট টাইপের অপারেশন গুলো নিয়ে আলাদা একটা ক্লাস রাখলে অনেক ভালো হয়। আর হ্যাঁ, স্যার গুড আরেকটা গুড। জিনিস ছিল, ওই যে বোন স্ক্যানিং নিয়েও যদি একটু মানে আপনি এখনো ডিসকাশন করতে পারেন, আচ্ছা, অথবা পরবর্তী হ্যাঁ কোনো হ্যাঁ ক্লাসেও হ্যাঁ, ডিসকাশন করতে পারেন। মানে এইটা নর্মাল আমি একটা ইনভেস্টিগেশন গুলো আমরা জানি, বাট এটা হ্যাঁ, সম্বন্ধে খুব একটা হুম। আইডিয়া নেই আমাদের। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে পড়াবো হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, হ্যাঁ। তো জি সেপটিক স্যার। আর্থ্রাইটিস এর পরের যে ক্লাসটা, জি আমি স্যার। হয়তো তাহলে এই যে বোন স্ক্যান, বিএমডি, অর্থোপেডিক্স এর কিছু ইনভেস্টিগেশন আছে, জি স্যার। এগুলা নিয়ে একটু কথাবার্তা এক সময় একটা ফাঁকে একটা, ওই ক্লাসটা হয়তো তোমাদের বলে পরীক্ষা পাশের জন্য না, কিন্তু নো জানার জন্য স্যার, আর কি। নাইস টু নো, জানার জন্য, হ্যাঁ জানতে তো হবে স্যার। হ্যাঁ, নাইস টু কেউ না নো। কেউ তো আমরা তো ওই, এখানে অর্থোপেডিক্সে যাব, জানতে তো হবে স্যার। হ্যাঁ ডেফিনেটলি, আমি তো আশা করি অনেকেই আসবা, সবাই চলে আসবা। ইনশাআল্লাহ স্যার। আমিও পার্সোনালি আসতে চাই, মেয়ে হওয়া সত্ত্বেও। আচ্ছা, ভেরি বাট গুড, বাকিটা ওয়েলকাম। জানি না শোনো, স্যার আমি। আমাদের এইখানে হচ্ছে অর্থোপেডিক্সে বাংলাদেশে মাত্র 2-3 জন আমাদের আপারা আছে, বেশি মানুষ নাই, আমরা তো ওয়েলকাম করি। আমি যে কোরিয়াতে ছিলাম, তোমাদের ববি স্যার যে কোরিয়াতে ছিল, আমাদের পার্টনার ছিল কিন্তু একজন ফিমেল, মানে সে হচ্ছে আমাদের চেয়ে অনেক ডাইনামিক, দো শি ইজ ফিমেল, সে অনেক। এবং কোরিয়াতে আমরা ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম বেশ কিছুদিন, আমি ববি ভাই দুইজনই। তো ওইখানে কিন্তু অনেক ফিমেল অর্থোপেডিক সার্জন, আমাদের দেশে ওইভাবে ডেভেলপ করে নাই, কিন্তু পেশেন্ট কিন্তু খুঁজে ফিমেল অর্থোপেডিশিয়ান, কই ফিমেল অর্থোপেডিক এখন হচ্ছে। আর ইনশাল্লাহ তোমরাও আসবা, আমাদের হেল্প থাকবে। ইনশাআল্লাহ স্যার, দোয়া রাখবেন স্যার। হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে আপনার অনুমতি নিয়ে তাহলে আমরা আজকের মতো লাইভটা হ্যাঁ, শেষ করে দেই। তো আচ্ছা, আজকে লাইভ আবার শেষ চলে করো, আসবো। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে সেপটিক আর্থ্রাইটিস নেক্সট জি বুধবার স্যার। এই সময়ে, হ্যাঁ। জি স্যার, আচ্ছা, অবশ্যই স্যার। তোমাদের ওকে স্যার। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ, স্যার। ওয়ালাইকুম আসসালাম।